Assalamu alaikum. Welcome to KA's English Academy and thank you for clicking on my video. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা প্রশ্ন একটু দেখে নেই। তুমি কি সেই ছাত্র যে 1000টা রুলস মুখস্থ করেও ইংরেজিতে আত্মবিশ্বাসী হতে পারোনি? ভয় পাওয়ার কিছু নাই, অনেকেরই এরকম হয়েছে, আমার সাথেও হয়েছে। আমাদের স্লোগান হচ্ছে কোনো রুলস মুখস্থ করানো নয়, শেখানো হবে কিভাবে ভাষা বুঝে আত্মস্থ করতে হয়। গ্রামার আসে ল্যাঙ্গুয়েজ থেকে, ল্যাঙ্গুয়েজ আসে বোঝা ও ব্যবহারের মাধ্যমে। তোমার একটা প্রশ্ন হতে পারে, আমার তো 5-6 মাস পরেই পরীক্ষা, এই মেথড কি কাজ করবে? আমি কি ল্যাঙ্গুয়েজ শিখে এখন কি আমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই কাজ করবে, তবে শর্টকাট ওয়েতে নয়, বরং স্মার্ট প্যাথ অনুসরণ করলেই সম্ভব। এখন তোমার মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, কিভাবে সম্ভব? প্রথমে নিজে ভাবো, আমার ভাবনাগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তুমি যেহেতু এখনো আমার ভিডিওটা দেখতেছো, আশা করি তোমার ইংরেজি শেখার প্রবল আগ্রহ আছে। তো চলো আজাইরা ইন্ট্রো প্যাসেল বাদ দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমার আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে তোমরা যারা সত্যিকার অর্থেই ইংরেজি শিখতে চাও তারা আমার এই প্লেলিস্টটা প্রথমে দেখবে। প্লেলিস্টটা হচ্ছে গ্রামার মেড ইজি, এ স্ট্রং ফাউন্ডেশন ফর অল লেভেলস। যদি আমরা এখান থেকে শুরু না করি তাহলে আমার লেকচারের অধিকাংশ অংশই তোমরা বুঝতে পারবে না। সুতরাং যাদের একান্তই শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই এই প্লেলিস্টটা আগে দেখবে, তারপরে আমার লেকচারটা কন্টিনিউ করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য ক্লজ। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আবুল কাশেম। আমার প্লেলিস্টের পূর্বের ভিডিওগুলোতে ফ্রেজ কি এটা ডিটেল পড়াইছি। আজকে আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে তুলনা করে, অর্থাৎ কম্পারিজন স্টাডি বলে যাকে, ফ্রেজের সাথে ক্লজের কি সিমিলারিটি আছে এবং কি ডিফারেন্সেস আছে এইটা দেখে আমাদের ক্লাসটা এগিয়ে নেব। সিমিলারিটিসটা আমরা যদি প্রথমে দেখি, দ্য সিমিলারিটিস বিটুইন ফ্রেজেস এন্ড ক্লজেস, বোথ আর গ্রুপস অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ। ফ্রেজের ভিতরেও আমাদের একাধিক শব্দ থাকবে, ক্লজের ভিতরেও আমাদের একাধিক শব্দ থাকবে। সেকেন্ড সিমিলারিটিস হচ্ছে বোথ ফাংশন অ্যাজ পার্টস অফ আ সেন্টেন্স, মানে আমাদের এই যে ফ্রেজ এবং ক্লজ দুইজনে একটা সেন্টেন্সের অংশ হবে। They can act as nouns, adjective, verbs, adverbs, etc. অর্থাৎ একটা সিঙ্গেল ওয়ার্ড একটা সেন্টেন্সে যেরকম ভূমিকা পালন করে, নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে অথবা ভার্বের কাজ করে, এখানে এই গ্রুপ অফ ওয়ার্ড গুলাও একই কাজই করবে। অর্থাৎ আমরা নাউন ফ্রেজ পাবো, নাউন ক্লজ পাবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো, অ্যাডজেক্টিভ ক্লজ পাবো, ভার্ব ফ্রেজ পাবো, ভার্ব ক্লজ পাবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাবো, অ্যাডভার্বিয়াল ক্লজ পাবো। তার মানে আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ডের যেরকম ফাংশন, এই গ্রুপ অফ ওয়ার্ড ফ্রেজ এবং ক্লজেরও একই রকম ফাংশন। ফর এক্সাম্পল, আফটার দ্য স্টর্ম, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেখানে একটা প্রিপোজিশন আফটার দিয়ে শুরু হয়েছে এবং স্টর্ম নামক নাউন ফ্রেজটা এই প্রিপোজিশনেরই কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এইটার যদি আমরা ক্লজ ভার্সন দেখি তাহলে আফটার দ্য স্টর্ম পাস্ট, স্টর্মটা ঝড়টা চলে যাওয়ার পরে, তো এই গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা ক্লজ বলতেছি। তো এই প্রথম আফটার দ্য স্টর্ম এটাকে কেন ফ্রেজ বলতেছি, এখানে পরের ওয়ার্ড বা শব্দগুচ্ছকে কেন ক্লজ বলতেছি, এই বিষয়টা একটু পরেই ক্লিয়ার হবে। এখানে আফটারটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, দ্য স্টর্ম হচ্ছে সাবজেক্ট এবং পাস্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কি, যেগুলো সেন্টেন্সের পার্সন এবং নাম্বার পরিবর্তনে
পরিবর্তিত হয়। এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজও বলতে পারি, কারণ এই ক্লজটা একা একা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে পারেনি। আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে আফটার দ্য স্টর্ম পাস্ট, ঝড় শেষ হয়ে যাওয়ার পরে কি হয়েছিল? নেক্সট এক্সাম্পল, রানিং থ্রু দ্য পার্ক, এইটা একটা পার্টিসিপল ফ্রেজ, যেটা ভার্বের আইএনজি ফর্ম রানিং দিয়ে শুরু হয়েছে। আর থ্রু দ্য পার্ক এই প্রিপোজিশনাল ফ্রেজ রানিং পার্টিসিপলেরই কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, যেগুলো আমরা ফ্রেজের আলোচনায় বলেছিলাম যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কি করতে পারে, একটা পার্টিসিপল ফ্রেজের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। মানে পার্কের ভিতর দিয়ে দৌড়ে গেল এইরকম বোঝাচ্ছে, বা দৌড়িয়ে তারপরে কি হলো সেটা আসলে এইটুকু অংশ থেকে বোঝা যাবে না। এটাকে আমরা ফ্রেজ বলতেছি কারণ এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটর নাই। আবার একটা লুপহোল যে স্যার সাবজেক্ট এবং প্রেডিকেটর কি, আমাদের আজকের আলোচ্য বিষয় অবশ্য সেগুলোই। তোমরা লেকচারটা কন্টিনিউ করতে থাকো, ইনশাল্লাহ একটু পরেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। She was running through the park, এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্সও বলতে পারি অথবা একটা ক্লজও বলতে পারি। তবে এই শব্দগুচ্ছের মধ্যে আমাদের যেহেতু সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব পার্ট আছে, সুতরাং এটাকে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ফ্রেজের ভিতরে দুইটা সিমিলারিটি দেখলাম, যে দুইটাই একগুচ্ছ শব্দ হবে এবং দুইটাই একটা পার্ট অফ স্পিচের সিঙ্গেল ওয়ার্ডের মতো কাজ করতে পারবে। তো চলো আমরা এখন এই ফ্রেজ এবং ক্লজের ভিতরে যে ডিসিমিলারিটি বা ডিফারেন্সেস গুলো আছে সেগুলো একটু দেখে নেই, যেটা ফ্রেজ এবং ক্লজ বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্সেস বিটুইন ফ্রেজ এন্ড ক্লজ, এখানে দেখো এই টেবিলের উপরে আমরা তিনটা হেড রাখছি। ফিচার মানে যে ফিচার গুলো নিয়ে আমরা আলোচনা করব, ফ্রেজ, ক্লজ। ডেফিনেশনে যদি আমরা খেয়াল করি, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটর। আমরা কিন্তু ফ্রেজের ভিতরে এই সংজ্ঞাটা বলছিলাম যে একটা ফ্রেজের প্রপার সংজ্ঞা হবে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটর। কিন্তু সাবজেক্ট এবং প্রেডিকেটর সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকার জন্য আমরা এই ডেফিনেশনটাকে স্কিপ করছিলাম। তবে ইনশাল্লাহ আজকের লেকচারে আমরা এই ডেফিনেশনটা পুরোপুরি বুঝতে পারবো। ক্লজ কি হবে? আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ সাবজেক্ট এন্ড প্রেডিকেটর, অর্থাৎ ফ্রেজ এবং ক্লজ দুইটাই একগুচ্ছ শব্দ, যেটা প্রথমে আমরা সিমিলারিটিতে দেখলাম। কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেটর থাকবে, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেটর থাকবে না। মেইন কম্পোনেন্টস অর্থাৎ ফ্রেজ কি দিয়ে তৈরি হবে? ফ্রেজ ওয়ার্ডস দিয়ে তৈরি হবে। ফ্রেজের প্রতিটা সদস্যকেই আমরা বলতে পারবো একটা করে ওয়ার্ড। ক্লজের গাঠনিক উপাদান বা কম্পোনেন্ট কি হবে? ক্লজের গাঠনিক উপাদান হবে ফ্রেজেস। এখানে যদি আমরা কোনো ক্লজের গাঠনিক উপাদান হিসেবে একটা সিঙ্গেল ওয়ার্ডকে পাই, তাকেও আমরা সিঙ্গেল ওয়ার্ড ফ্রেজ বলতে পারি। ফ্রেজের যে সিঙ্গেল ওয়ার্ড ক্যান বি ফ্রেজ, এই ডেফিনেশনটা আমরা ইন্ট্রোডিউস করছিলাম ফ্রেজের মধ্যে, কিন্তু আমরা বলছিলাম যে এটা আমরা স্কিপ করতেছি, কারণ ক্লজের গাঠনিক উপাদান না চেনা পর্যন্ত এটা ক্লিয়ারলি বোঝা যাবে না। আমি এটা বুঝতে পারতেছি এখনো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়নি যে একটা সিঙ্গেল ওয়ার্ড কিভাবে ফ্রেজ হতে পারে। তো এই বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ ক্লজের স্ট্রাকচারটা কমপ্লিট ভাবে বোঝার পরে। একটু ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ফাংশনস মানে এরা কি কাজ করবে? ফ্রেজ মেক্স পার্টস অফ ক্লজেস, অর্থাৎ ফ্রেজ গুলা ক্লজের একটা অংশ গঠন করবে। আর ক্লজ কি করবে? মেইনলি মেক্স পার্টস অফ সেন্টেন্সেস, মানে একটা বড় সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হবে। তো ফ্রেজের প্রধান দায়িত্ব হচ্ছে সেন্টেন্সের অংশ গঠন করা, কিন্তু এক্সেপশন হচ্ছে বাট এ সিঙ্গেল ক্লজ মে বি এ ফুল সেন্টেন্স, কিন্তু একটা সিঙ্গেল ক্লজেও একটা পরিপূর্ণ সেন্টেন্স হতে পারে। ফর এক্সাম্পল, সিম্পল সেন্টেন্স গুলো, পৃথিবীতে আমরা যত ধরনের সিম্পল সেন্টেন্স দেখি তারা সবাই ওয়ান ক্লজ সেন্টেন্স, অর্থাৎ ওইখানে একটা ক্লজেই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। টাইপস, সাধারণত কত ধরনের ফ্রেজ পাওয়া যায়? মেইনলি আমরা 9 ধরনের ফ্রেজ পেতে পারি, মেইনলি 9 টাইপস। কেউ একটু বাড়ায় বুড়ায় এগুলাকে 10টা 11টা 12টা বলতে পারে।
তো এখানে দেখো আমরা মেইনলি 9টা টাইপস এর মধ্যে আসলে সবকিছু কভার করতে পারি। ক্লজেস এটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। ক্লজকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা যায়, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তবে এদের প্রতিটাকেও আবার আমরা ভাগ করতে পারি। আসলে আমাদের ক্লজের আলোচ্য বিষয় হচ্ছে এই যে ক্লজের বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়েই আলোচনা করা, তাই আমরা এখানে জাস্ট একটু মেনে নিলাম প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়, বাকিগুলো আমরা পরবর্তীতে ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করব। তো মোটামুটি আমরা যেহেতু ফ্রেজ নিয়ে পূর্বের ক্লাসে ডিটেল আলোচনা করছি, আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে ক্লজ। তো চলো আমরা একটা ক্লজের জেনারেল স্ট্রাকচারকে দেখে আসি। একটা ক্লজের জেনারেল স্ট্রাকচার হচ্ছে SPCA। এখানে S স্ট্যান্ড ফর সাবজেক্ট, P স্ট্যান্ড ফর প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমাদের সেন্টেন্সের যেই ভার্বগুলা সাবজেক্টের পার্সন, নাম্বার ও সেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। অন্যভাবে যদি মনে রাখতে চাও তাহলে আমরা ফ্রেজের ভিতরে যে পার্টিসিপল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ দেখছিলাম, এই দুই ক্যাটাগরির ফ্রেজ ছাড়া আমরা যত ধরনের ভার্ব দেখতে পাই তারা সবাই ফাইনাইট ভার্ব। C স্ট্যান্ড ফর কমপ্লিমেন্ট অ্যান্ড A স্ট্যান্ড ফর অ্যাডজাংক্ট বা অ্যাডভার্বিয়াল পার্ট। তো এখানে অ্যাডজাংক্ট বলতে আমরা অ্যাডভার্বিয়াল পার্ট অর্থাৎ মেইনলি ম্যানার, প্লেস, টাইম এগুলাকে বোঝাচ্ছি, যেগুলা অ্যাডভার্বের কাজ করবে। তো আলোচনাটা যেহেতু আমরা কেবল শুরু করতেছি, এখানে আমরা সিরিয়ালি সবগুলাকেই দেখব। প্রথমে দেখো আমাদের এই যে সাবজেক্ট এবং প্রেডিকেটর প্রথম দুইটা এলিমেন্ট এরা কম্পালসরি এলিমেন্ট, মানে একটা ক্লজের মধ্যে এদেরকে অবশ্যই থাকতে হবে। পরের দুইটা এলিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট এবং অ্যাডজাংক্ট, এ দুইটা হচ্ছে অপশনাল এলিমেন্ট, অর্থাৎ এরা একটা ক্লজের ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে SPC এর ভিতরে আমরা দুইটা প্রধান অংশ পেলাম, একটা হচ্ছে কম্পালসরি অংশ যেটা SP, আর একটা হচ্ছে অপশনাল এলিমেন্ট যেটা CA, কমপ্লিমেন্ট এবং অ্যাডজাংক্ট। তো এখানে আবার একটা সমস্যা হয়ে গেল যে স্যার আপনি বললেন একটা ক্লজের জেনারেল স্ট্রাকচার SPCA, তো আমরা তো সাবজেক্টটাই ঠিকঠাক বুঝি না, অথবা তুমি যেটুকু বোঝো সেই বোঝাটা হয়তো বা ক্লজ করার জন্য যথেষ্ট নয়। আবার প্রেডিকেটর বিষয়টাকে, স্যার আমরা তো প্রেডিকেট চিনি কিন্তু প্রেডিকেটর তো চিনি না, তাহলে এই বিষয়টাও তুমি যতটুকু বোঝো সেইটা হয়তো ক্লিয়ার নয়। আবার কমপ্লিমেন্ট, অ্যাডজাংক্ট এগুলাও হয়তো তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার নয়। তা আমরা যেটা করব, সাবজেক্ট, প্রেডিকেটর, কমপ্লিমেন্ট, অ্যাডজাংক্ট এগুলাকে পুরোপুরি ভাবে ক্লজ বোঝার জন্য যতটুকু পড়া দরকার ফুললেই পড়ব। তাহলে চলো আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আলোচনা করি। সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে তোমরা কাইন্ডলি যা জানো ভিডিওটা পজ করে এইটা একটু লিখে নাও। তোমাদের মধ্যে অনেকেই সাবজেক্টকে এইভাবে ডিফাইন করছে, সাবজেক্ট ইজ দ্য পারফর্মার অর ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ যে বাক্যের ক্রিয়া সম্পাদন করে আমরা তাকে সাবজেক্ট বলি, অর্থাৎ বাক্যের কাজটা যার দ্বারা সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ ছোটবেলায় আমরা পড়ছিলাম যে বাক্যের ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট বা পারফর্মার। তো এই সংজ্ঞাটা আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না, এইটাও রাখতেছি, সাবজেক্ট ইজ দ্য পারফর্মার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ এই বাক্যের ক্রিয়া সম্পাদন করবে। ফর এক্সাম্পল, হাসান প্লেস ফুটবল রেগুলারলি। এখানে দেখো হাসানটা কি করতেছে, এই প্লে নামক ভার্বের কাজ করতেছে, এই জন্য আমরা হাসানটাকে বলতেছি সাবজেক্ট। নেক্সট এক্সাম্পল, হাসিব রাইটস পোয়েমস রেগুলারলি। তাহলে হাসিব কি করে, রেগুলারলি কবিতা লেখে, এই লেখার কাজটা কে করতেছে, হাসিব করতেছে, সুতরাং এই হাসিবকে আমরা বলতেছি সেন্টেন্সের সাবজেক্ট। তোমরা যারা সাবজেক্টকে পারফর্মার অর ডুয়ার হিসেবে আখ্যায়িত করছো তারা বলা যায় মোটামুটি 50% কাজ সম্পন্ন করছো, বা 50% সাবজেক্টকে এভাবে আইডেন্টিফাই করতে পারবা। কিন্তু আমাদের তো 100% সাবজেক্টকেই আইডেন্টিফাই করতে হবে, যেহেতু এটা ক্লোজের একটা কম্পালসরি এলিমেন্ট।
সাবজেক্টকে 100% আইডেন্টিফাই করার জন্য আমি এই সংজ্ঞার সঙ্গে আরেকটা সংজ্ঞা অ্যাড করতে চাচ্ছি। সাবজেক্ট ইজ সামথিং অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড ইন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ওই এন্টিটি, ওই সত্তা, আমরা ব্যক্তি বলবো না, কারণ এখানে ব্যক্তি, বস্তু, প্রাণী, জড় পদার্থ যে কোনো কিছুই হতে পারে। তাহলে সাবজেক্ট ইজ সামথিং, সাবজেক্টটা হবে ওই জিনিস সেন্টেন্সের বাকি অংশে অর্থাৎ প্রেডিকেট পার্টে তার সম্পর্কে বলা হবে। ফর এক্সাম্পল, হাসান ইজ অ্যান ইংলিশ টিচার। তাহলে এইখানে দেখো, ইজ অ্যান ইংলিশ টিচার, এই ইনফরমেশন গুলা কার সম্পর্কে বলা হচ্ছে? অবশ্যই হাসান সম্পর্কে বলা হচ্ছে। তো সেন্টেন্সের বাকি অংশে যেহেতু হাসান সম্পর্কে বলা হচ্ছে, তাই আমরা হাসানকে বলতে পারি সেন্টেন্সের সাবজেক্ট। নেক্সট এক্সাম্পল, হাবিব ইজ ভেরি স্মার্ট। তো এই ভেরি স্মার্টটা কার সঙ্গে ইউজ করা হয়েছে? হাবিবের সঙ্গে ইউজ করা হয়েছে। তাহলে সেন্টেন্সের বাকি অংশে হাবিব সম্পর্কে অতিরিক্ত কথা বলা হচ্ছে, সুতরাং হাবিবকে আমরা বলতে পারি সেন্টেন্সের সাবজেক্ট। এ দুইটা ক্যাটাগরির সাবজেক্ট ছাড়াও আরেকটা ক্যাটাগরির সাবজেক্ট আছে, সেটা হচ্ছে এমটি সাবজেক্ট, যাদের সেন্টেন্সে কোনো মিনিং থাকে না। তো এমটি সাবজেক্ট বিষয়ে আপাতত আমাদের জ্ঞান না থাকলেও ক্লজ বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা এমটি সাবজেক্ট নিয়ে এই মুহূর্তে তেমন কোনো কথা বলতে চাচ্ছি না। এখন আমাদের কমন প্রশ্ন যে ভাইয়া, সাবজেক্ট তো বুঝলাম যে যে সেন্টেন্সের ক্রিয়া সম্পাদন করবে অথবা সেন্টেন্সের বাকি অংশের যার সম্পর্কে বলা হবে, তো সাবজেক্ট কারা কারা হতে পারে? চলো আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে নেই। যারা যারা সাবজেক্ট হতে পারে তাদের ভিতরে এক কথায় বলতে গেলে নাউন অর এনিথিং ইকুইভ্যালেন্ট টু এ নাউন, অর্থাৎ নাউন বা নাউনের সমতুল্য যে কোনো কিছুই সাবজেক্ট হতে পারে। নাউন যে সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে এর একটা এক্সাম্পল দেখো, নাবিল ইজ এ টিচার। নাবিল একজন শিক্ষক। তাহলে এই সেন্টেন্সটিতে নাবিল সম্পর্কে বলা হয়েছে, যেটা একটা নাউন, সুতরাং নাবিলকে আমরা বলতেছি এই সেন্টেন্সটির সাবজেক্ট। এখান থেকে আমরা বুঝতে পারলাম নাউন গুলো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। তো নাউনের ইকুইভ্যালেন্ট প্রথম কে ছিল? প্রোনাউন, যেটা নাউনের সাবস্টিটিউশন ওয়ার্ড হিসেবেই ব্যবহৃত হয়। তাহলে এই যে প্রোনাউন গুলাও সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। হি টিচেস অ্যাট আ ইউনিভার্সিটি। তাহলে এই যে পড়ানোর কাজটা কে করতেছে? হি করতেছে। এই দিক থেকে হি কে আমরা বলতে পারি সাবজেক্ট, এবং এইটাও দেখলাম যে প্রোনাউনটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। নাউন ফ্রেজ, তো যে সকল জায়গায় নাউন ব্যবহৃত হতে পারে সে সকল জায়গায় অবশ্যই নাউন ফ্রেজ ব্যবহৃত হতে পারে। তো এখানে দেখো নাউন ফ্রেজটা কি হয়েছে, হিজ মাদার ইজ এ নার্স, এই সেন্টেন্সটিতে হিজ মাদার সম্পর্কেই অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, সুতরাং হিজ মাদার একটা সাবজেক্ট। আর এখানে সাবজেক্টটা হচ্ছে একটা নাউন ফ্রেজ যেখানে হেড ওয়ার্ডটা হচ্ছে মাদার এবং এর মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে হিজ নামক পজেসিভ অ্যাডজেক্টিভ। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে নাউন ফ্রেজ গুলা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। নেক্সট এক্সাম্পল, নাউন ক্লজ। তো আমরা জানি যে নাউন যে কাজ করতে পারে নাউন ফ্রেজও সেই কাজ করতে পারে, নাউন ক্লজও সেই কাজ করতে পারে। তো নাউন ক্লজ গুলা কি হতে পারে? সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। দ্যাট হিজ মাদার ইজ রিলিজিয়াস ইজ নোন টু অল। তাহলে এই যে ইজ নোন টু অল, এই অংশটাতে কি হচ্ছে? দ্যাট হিজ মাদার ইজ রিলিজিয়াস, এই সম্পর্কেই অতিরিক্ত তথ্য বলা হচ্ছে। তার মা যে ধার্মিক এটা সকলেরই জানা। তাহলে এই সেন্টেন্সে দ্যাট হিজ মাদার ইজ রিলিজিয়াস, যদি একটু খেয়াল করে দেখো হিজ মাদার সেন্টেন্সটার সাবজেক্ট, কারণ হিজ মাদার ইজ রিলিজিয়াস এই অংশটুকুতে ইজ রিলিজিয়াস এই অংশটুকুতে হিজ মাদার সম্পর্কেই অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি হিজ মাদার একটা সাবজেক্ট, আর এই সাবজেক্টের পরে আমরা যে ইজ পাইলাম এটা ফাইনাইট ভার্ব বা প্রেডিকেটর, সুতরাং দ্যাট হিজ মাদার ইজ রিলিজিয়াস এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব বা প্রেডিকেটর আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা ক্লজ। আর পুরা ক্লজটা কি হয়েছে? ইজ নোন, এই
প্রেডিকেটর বা ফাইনাইট ভার্বের সাবজেক্ট পজিশনে ব্যবহৃত হয়েছে। তো নাউন ক্লজের এই এক্সাম্পলটা যদি তোমাদের কারো একটু বুঝতে কষ্টও হয়, তারও হতাশ হওয়ার দরকার নাই, কারণ আমরা কেবলমাত্র ক্লজ শুরু করছি এবং ক্লজের প্রথম কম্পালসরি এলিমেন্ট সাবজেক্টকে চিনতেছি। তো নাউন ক্লজ গুলা যেহেতু এক প্রকার ক্লজ, সুতরাং ক্লজের আইডিয়া ভেইগ থাকলে এই এক্সাম্পলটা বোঝা একটু কষ্টকর হবে, কিন্তু আমরা সিকোয়েন্স মেইনটেইন করার জন্য এখানে নাউন ক্লজকে সাবজেক্ট হিসেবে রেখে দিয়েছি। জিরান্ড ভার্বের আইএনজি ফর্ম, যেটা নাউনের কাজ করে। তো এই জিরান্ড গুলা কি হতে পারে, আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। নার্সিং ইজ আ নোবেল প্রফেশন, এখানে দেখো নার্সিং, নার্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা পার্টিসিপল ফ্রেজ গঠন করছে, যেটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসছে। একে আমরা পার্টিসিপল বলতেছি না, জিরান্ড বলতেছি। এটা জাস্ট একটা গ্রামাটিক্যাল টার্ম। পার্টিসিপল গুলাকে আমরা কখন জিরান্ড বলতে পারি, যখন তারা নাউনের কাজ করবে। এখানে ভার্বের আইএনজি ফর্ম সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসে নাউনের কাজ করতেছে, সুতরাং আমরা একে বলতেছি জিরান্ড। তাহলে টাক্সারের দিক থেকে জিরান্ড এবং পার্টিসিপল একই, কিন্তু ফাংশনের দিক থেকে কি হবে, পার্টিসিপল গুলা অ্যাডজেক্টিভের কাজ করবে আর জিরান্ড গুলা নাউনের কাজ করবে। তো এরকম শুধু জিরান্ড কি হতে পারে, সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসতে পারে। নার্সিং ইজ এ নোবেল প্রফেশন, নার্সরা যে কাজ করে এটা একটা নোবেল প্রফেশন। তো জিরান্ডের পরে আমাদের জিরান্ডিয়াল ফ্রেজ গুলা ইউজ হতে পারে, অর্থাৎ এই যে আমাদের জিরান্ড, এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং হ্যাজ এ লট অফ হেলথ বেনিফিটস, মানে সকালে যদি আমরা হাঁটাহাঁটি করি তাহলে অনেক হেলথ বেনিফিট আছে। এখানে ওয়াকিংটা হচ্ছে ওয়াক ভার্বের আইএনজি ফর্ম, এবং ইন দ্য মর্নিং এটি কি হয়েছে, ওয়াকিং এর কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। যদিও আমরা ফ্রেজ লেকচারে জিরান্ডিয়াল ফ্রেজ নামে আলাদা কোনো ফ্রেজকে ইন্ট্রোডিউস করিনি, কিন্তু এখানে দেখো এটা সহজেই বোঝা যাচ্ছে যে ওয়াকিং ইন দ্য মর্নিং এটা কি করতেছে, এই যে হ্যাজ নামক প্রেডিকেটরের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে জিরান্ডিয়াল ফ্রেজ গুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। জিরান্ড এবং পার্টিসিপল এদের টাক্সারগত কোনো পার্থক্য নাই, এদের পজিশনগত অর্থাৎ ফাংশনগত পার্থক্য হয়। ভার্বের আইএনজি ফর্ম যদি নাউনের কাজ করে তাকে আমরা বলি জিরান্ড, আর ভার্বের আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি পার্টিসিপল, যেটা আমরা ফ্রেজের ভিতরে বিভিন্ন ধরনের পার্টিসিপল দেখছিলাম। শুধু জিরান্ড কাকে বলতেছে, যার পরে কোনো কমপ্লিমেন্ট থাকবে না। আর জিরান্ডিয়াল ফ্রেজ কাকে বলতেছি, যে জিরান্ডের পরে তার নিজের একটা কমপ্লিমেন্ট থাকবে। তো পার্টিসিপলের কমপ্লিমেন্ট যারা যারা, তারা সবাই জিরান্ডের কমপ্লিমেন্টও হতে পারে। ইনফিনিটিভ, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এই এক্সাম্পলটাতে খেয়াল করে দেখো একটা ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে টু সুইম, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, তো এটাকে আমরা বলতে পারি টু ইনফিনিটিভ। তো এখানে যে টু ইনফিনিটিভই হতে হবে এমনটা না, যে কোনো ধরনের ইনফিনিটিভই হতে পারে। ইনফিনিটিভ ফ্রেজে আমরা যে ইনফিনিটিভ ফ্রেজ গুলো আলোচনা করছি তারা সবাই সাবজেক্ট পজিশনে বসতে পারে। ইনফিনিটিভ ফ্রেজ অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজের পরে তার একটা কমপ্লিমেন্ট সহ সেই ইনফিনিটিভ ফ্রেজটা কি করতে পারে, সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসতে পারে। তো আমরা নেমোনিক্সে দেখছিলাম যে প্রিপজিশনাল ফ্রেজ গুলো নাউনের কাজ করতে পারে, সেই অনুযায়ী কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ গুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে এদের ইউজ খুবই কম। আমাদের লাস্ট এক্সাম্পল হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ গুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। বিটুইন 5 and 6 o'clock will be all right, এই যে বিটুইন 5 ও 6 o'clock, এটা কিন্তু আমাদের একটা প্রিপজিশনাল ফ্রেজ, কারণ এটা বিটুইন নামক প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। এটা কি করতেছে, উইল বি অলরাইট এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে প্রিপজিশনাল ফ্রেজ গুলা খুবই কম ব্যবহৃত হয়। তো মোটামুটি আমরা দেখলাম নাউন আর এনিথিং ইকুইভ্যালেন্ট টু নাউন এরা সবাই সাবজেক্ট হতে পারে। তো ফ্রেজ লেভেলের মধ্যে স্পেশালি আমরা ভার্বের পরের যে তিনটা ফ্রেজ দেখছিলাম,
অর্থাৎ পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং প্রিপজিশনাল ফ্রেজ এরা সবাই সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। আর সিঙ্গেল ওয়ার্ডের ভিতরে নাউন এবং প্রোনাউন গুলা সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। চলো আমরা সাবজেক্টের কয়েকটা ফিচার দেখে আসি। It generally precedes the main verb in the clauses, অর্থাৎ সাবজেক্টটি ক্লজের শুরুতে বসে, তবে ইম্পারেটিভ ক্লজ ব্যতিক্রম। ইম্পারেটিভ ক্লজ গুলো মেইন ভার্ব দ্বারা শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ ক্লজে ভার্বের অক্সিলারি পার্ট এর প্রথম অংশ শুরুতে বসে। ইম্পারেটিভ ক্লজ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ ক্লজ অথবা ইম্পারেটিভ সেন্টেন্স এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। ফর এক্সাম্পল, দিস পিপল আর ভেরি ডিলিজেন্ট। এই যে দিস পিপল নামক নাউন ফ্রেজ, যেটা সেন্টেন্সের সাবজেক্ট। কিভাবে বুঝলাম এটা সেন্টেন্সের সাবজেক্ট? কারণ সেন্টেন্সের বাকি অংশ দিস পিপল সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিচ্ছে, আর এই সাবজেক্টে কি করতেছে, এজ এ প্রেডিকেটরের আগে বসছে। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত প্রেডিকেটরের আগেই সবসময় সাবজেক্ট বসবে, কিন্তু এক্সেপশন হতে পারে। নেক্সট এক্সাম্পলটা দেখো, ডাজ ইয়োর ফাদার ওয়ার্ক ফর এ ব্যাংক? তোমার বাবা কি ব্যাংকে চাকরি করে? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইয়োর ফাদার। তো এই ইয়োর ফাদারের আগে আমাদের প্রেডিকেটরের একটা পার্ট ডাজ চলে আসছে। ডিড ইউ এনজয় দ্য ক্লাস? তুমি কি ক্লাসটা এনজয় করেছিলে? এখানে ইউটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, আর এই ডিডটা কি হয়েছে, প্রেডিকেটরের একটা অংশ যেটা সাবজেক্টের আগে চলে আসছে। গিভ ইয়োর ফুল অ্যাটেনশন টু দ্য ক্লাস। তোমার পরিপূর্ণ অ্যাটেনশন দাও। এখানে কিন্তু ইয়োর ফুল অ্যাটেনশন সেন্টেন্সের সাবজেক্ট নয়, এখানে ইউ নামক একটা সাবজেক্ট লুকায়িত আছে। ইউ গিভ, তুমি দাও। কি দাও? ইয়োর ফুল অ্যাটেনশন টু দ্য ক্লাস। তাহলে আমরা এখানে যে বিষয়টা বুঝলাম, যে আমাদের যদি ইম্পারেটিভ সেন্টেন্স অথবা ইম্পারেটিভ ক্লজ হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টটা ইউ উজ্জে থাকতে পারে এবং মূল ভার্ব থেকে বা ফাইনাইট ভার্ব থেকে, লেক্সিক্যাল ভার্ব থেকে সেন্টেন্সটা শুরু হতে পারে। এক্সেপশন একটা রুলস দেখো, যে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইউ এ স্টুডেন্ট। এখানে কিন্তু মূল সেন্টেন্সটা এরকম, অ্যাসার্টিভ ভার্সনটা এরকম ছিল, ইউ আর এ স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট ইউ, কিন্তু বি ভার্ব গুলা যদি কোনো সেন্টেন্সের মেইন ভার্ব হয়, নতুন করে কোনো অক্সিলারি ভার্ব আনতে হবে না, শুধুমাত্র সেই বি ভার্বটাকেই সেন্টেন্সের সামনে দিলে এটা ইয়েস নো কোশ্চেনে রূপান্তরিত হবে। কোন ভার্বটা সাবজেক্টের আগে আসবে এই বিষয়গুলা আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখলে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই যে 5 ক্যাটাগরির সেন্টেন্স, এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যে অধ্যায়ে আলোচনা করব, যে লেকচারে আলোচনা করব, সেই লেকচারটা দেখলেই খুব ভালোভাবে বোঝা যাবে। তো এগুলো অবশ্য খুবই সিম্পল বিষয়, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছো। সাধারণত সাবজেক্টটা প্রেডিকেটরের আগে বসে, বাকি ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম হতে পারে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, it has an agreement with the finite verb followed it, অর্থাৎ সাবজেক্টের পরে যে ফাইনাইট ভার্ব আছে সেটার পার্সন এবং নাম্বার সাবজেক্টের পার্সন এবং নাম্বারের সাথে মিল থাকতে হবে। সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে, আবার সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। ফর এক্সাম্পল, আই টিচ ইংলিশ। এখানে আই টিচ এইটুকু খেয়াল করে দেখো, আইটা সিঙ্গুলার এবং এরপরে আমরা টিচটাকে টিসি রেখে দিছি, কিন্তু হি টিচেস বলছি, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার ছিল, এজন্য এরপরে যে ফাইনাইট ভার্ব পার্ট বা প্রেডিকেটর আছে, সাবজেক্টের পরে যে ফাইনাইট ভার্ব পার্ট তাকে আমরা প্রেডিকেটর বলি, যেটা আমরা অলরেডি সাবজেক্টের পরেই পড়বো। তো এখানে দেখো হির সাথে ইকু করছে টিচেস, হিটা থার্ড পারসন সিঙ্গুলার
এজন্য আমরা একটা ইএস যুক্ত করছি। ইউ হ্যাভ টট মি এ গুড লেসন। তাহলে এখানে দেখো ইউ হ্যাভ টট, কিন্তু হি হলে আমরা বলতাম হি হ্যাজ টট। তাহলে এই যে হ্যাভ টট আমাদের ফাইনাইট পার্টটুকু কি করতেছে, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করতেছে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হইলে প্লুরাল ভার্ব। থার্ড যে ক্যারেক্টারিস্টিক, ইট শোজ কনকর্ড উইথ দ্য নাউন কমপ্লিমেন্ট আফটার দ্য ভার্ব ইন নাম্বারস। তাহলে এটা কি করবে, এদের পরে যে নাউন কমপ্লিমেন্ট থাকবে তার সাথে পার্সন এবং নাম্বারে মিল থাকবে। সাবজেক্ট শিখতেছি, তাহলে কমপ্লিমেন্ট এখনো শুরুই করিনি, এসপিসি এর অর্ডারে 3 নম্বরে আছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট করলে এই বিষয়গুলো আরো ভালো বোঝা যাবে। এখন একটু জাস্ট টাস্ক দেখে নাও। করিম ইজ এ গুড টিচার। এখানে দেখো করিমটা সিঙ্গুলার এবং এরপরে প্রেডিকেটরের পরে আমরা যে নাউন ফ্রেজটা ইউজ করছি তার হেডটাও সিঙ্গুলার, অর্থাৎ আমরা বলতে পারবো না করিম ইজ এ গুড টিচার্স। সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। দে আর ভেরি নাইস পিপল। তাহলে দেখো ভেরি নাইস পিপল, এই ফ্রেজটার হেডওয়ার্ড পিপল, সুতরাং এটা একটা নাউন ফ্রেজ। তো এই নাউন ফ্রেজের হেডওয়ার্ডটা কি করছে, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করছে, অর্থাৎ দে ছিল প্লুরাল, এজন্য এখানে আমরা পিপল ইউজ করছি, পার্সন ইউজ করতে পারিনি। তো এই লেকচারের এতটুকুতে আশা করি তোমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে মোটামুটি একটা কনসিডারেবল ডিফারেন্স বুঝতে পারছো, যেটা আমাদের পরবর্তী লেকচারগুলোর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা প্রেডিকেটর নিয়ে, অর্থাৎ এসপিসি এর যে সেকেন্ড পার্ট প্রেডিকেটর, এই প্রেডিকেটর নিয়ে আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।